romantic killer. Valentine Hunter. হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। এখন আমি কথা বলবো এবারের ঈদের সিনেমা এশা মার্ডার নিয়ে। ক্রাইম থ্রিলার জনরার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন সানি সানোয়ার। সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন এবং পূজা ক্রুজ। সিনেমাটার গল্পটা এরকম যে একটা শহরে একটা তরুণী মেয়ে, এশা নামের একটি তরুণী মেয়ে খুব নৃশংসভাবে খুন হয় এবং খুনটা করার পরে এশার গলা কেটে নিয়ে যায়। তো এই শহরে প্রথম দিন চাকরি নিয়ে যিনি আসেন অফিসার লিনা, এসেই কিন্তু এই কেসটা তার সামনে পড়ে এবং এই শহরে তার একটা অতীত আছে, দুঃসহ অতীত আছে। তো সেটা হয়তো তাকে তাড়া করে বেড়ায়, প্লাস সেটা হয়তো সামহাও তার সেই অতীতটা তাকে মোটিভেট করে যে এই খুনের তদন্তটা আরো প্যাশনেটলি করার জন্য। তিনি কিভাবে এই ইনভেস্টিগেশনটা করেন, কি কি চাপের সম্মুখীন হন তার ডিপার্টমেন্টের মধ্য থেকে এবং এক্সটার্নাল কি কি চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হন, সেইটাই কিন্তু এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে। এই ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে আমি একটা প্রিভিউ ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু আমি এশা মার্ডার সম্পর্কে বলেছিলাম যে সিনেমাটার টিজার এবং ট্রেলার দেখে কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় একটা থ্রিলার এটা হতে যাচ্ছে, সেরকম আমার মনে হয়েছিল। ইন্টেন্স কিছু থাকবে সেরকম মনে হয়েছিল এবং সিনেমাটা দেখেও আমি সত্যি খুব তৃপ্ত হয়েছি। আমি যেরকম আশা করেছিলাম অনেকটা সেরকমই আমি ট্রিটমেন্ট পেয়েছি সিনেমা থেকে। সবচেয়ে স্বস্তির যে জায়গাটা, যে পরিচালক এই জনরার ট্রিটমেন্টটা ভালো করে ধরতে পেরেছেন। এই ধরনের জনরা থেকে দর্শকদের, যারা ম্যাস অডিয়েন্স আমরা আছি, তাদের বেসিক্যালি আশাটা থাকে যে পুরো সিনেমা জুড়ে একটা থ্রিলিং অ্যাটমসফিয়ার আমরা পাবো। যে ইনভেস্টিগেশনটা দেখানো হচ্ছে সেখানে মিস্ট্রি থাকবে, সেখানে প্রপার ডিটেইলিং থাকবে, যে খুনিকে দেখানো হচ্ছে তাকে নিয়ে একটা সাসপেন্স থাকবে, মাল্টিপল সাসপেক্টস থাকবে, তাদের মধ্যে কে হতে পারে এরকম একটা অ্যান্টিসিপেশন থাকবে। শেষের দিক দিয়ে অ্যাট দ্য এজ অফ আওয়ার সিট এরকম একটা অবস্থা আমাদের হবে। খুব দারুণ একটা দুর্দান্ত এন্ডিং থাকবে, একটা টুইস্ট থাকবে। এই ব্যাপারগুলো অলমোস্ট পুরোটাই কিন্তু চিত্রনাট্যের মধ্যে ছিল। সো আই এম ভেরি গ্ল্যাড যে সানি সানোয়ার ফাইনালি একটা ভালো আমাদের থ্রিলার উপহার দিতে পেয়েছেন। আমি তার সম্পর্কে বা তাকে নিয়ে একটা অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি দেখেছি যে কিছু কিছু ডিরেক্টর থাকেন যারা যখন তাদেরকে খুব অল্প বাজেট দেওয়া হয়, অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে তারা যখন একটা সিনেমা বানান তখন খুব শাইন করতে পারেন। সেই ডিরেক্টরকে আপনি যখন অনেক বাজেট ধরায় দিবেন তখন না তারা খেই হারায় ফেলে যে এত টাকা দিয়ে আমি করবোটা কি, কোন জায়গায় খাটাবো, তখন আর তারা ভালো মতো সিনেমাটা বানাতে পারেন না। আমি দুজন ডিরেক্টরের আপনাদের উদাহরণ দেই। যেমন অনুরাগ কাশ্যপ, বলিউডের যে ডিরেক্টর, তাকে আপনারা নিশ্চয়ই চেনেন। তিনি যখন তার ক্যারিয়ারের শুরুর দিকে খুব স্ট্রাগল করছিলেন, প্রডিউসার পেতেন না, তার সিনেমার জন্য বাজেট পেতেন না, ওই সময় কিন্তু তিনি গ্যাংস অফ ওয়াসিপুরের 2টা পার্ট, আগলি, ব্ল্যাক ফ্রাইডে বা এই ধরনের ডেবডির মতো সিনেমা কিন্তু তিনি নির্মাণ করেছেন। কিন্তু তাকে যখন অনেক বাজেট দেওয়া হয়েছে, বড় স্টার দেওয়া হয়েছে, তখন তিনি বোম্বে ভেলভেটের মতো ফালতু সিনেমা বানাইছেন। আবার আরেকজন ডিরেক্টরের কথা আমি বলতে পারি, মনীষ শর্মা, যিনি এরকম অল্প বাজেটের মধ্যে ব্যান্ড বাজে বারাত, তারপরে হচ্ছে সুদ, দেশি রোমান্সের মতো ভালো ভালো সিনেমা তিনি নির্মাণ করতে পেরেছেন। কিন্তু তাকে যখন বড় স্টার ধরায় দেওয়া হয়, অনেক বাজেট দেওয়া হয় তাকে দিয়ে, যে টাইগার 3 বানানো হলো, সালমান খানের মতো স্টার, YRF এর মতো বড় প্রোডাকশন হাউস, তখন তিনি কিছুই দেখাইতে পারলেন না। সো আমার মনে হয় যে সানি সানোয়ারও এরকম একজন ডিরেক্টর যিনি এই ধরনের সীমাবদ্ধতার মধ্যেই কিন্তু আলটিমেটলি তার যে জাতটা, তিনি যে একজন স্টোরি টেলার, প্রপার স্টোরি টেলার, তার সেই ব্যাপারটা ফুটে উঠলো। তিনি তার প্রথম প্রজেক্ট হিসেবে ঢাকা অ্যাটাকের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি ডিরেক্টর হিসেবে হয়তো অনেক বড় বাজেট নিয়ে মিশন এক্সট্রিমের 2টা পার্ট করলেন। কিন্তু এত বড় স্টার কাস্টিং, এত বড় বাজেট, এত বড় সেট আপ, দেশের বাইরে শুটিং করা হলো, এত কিছু করতে গিয়ে তিনি কিন্তু স্টোরি টেলিং, থ্রিল, এই জায়গাগুলোতেই স্ক্রিপ্ট রাইটিংয়ে ধ্যান দিতে পারেন নাই। আলটিমেটলি সিনেমাগুলো ফরগেটেবল সিনেমা হয়েই রইল। এখন এই সিনেমার মধ্যে তিনি অবশ্যই পর্যাপ্ত বাজেট হয়তো তিনি পান নাই, বড় স্টার কাস্টিং পান নাই, ওমেন সেন্ট্রিক একটা সিনেমা তিনি তৈরি করেছেন। কিন্তু এইখানে কিন্তু তিনি স্ক্রিপ্ট রাইটিংয়ের উপরে পুরোটাই মনোনিবেশ করতে পেরেছেন, কিভাবে এই অল্প বাজেটের মধ্যেই সিনেমাটা প্রপারলি নির্মাণ করা যায়, সেদিকে তার ফোকাসটা ছিল। আলটিমেটলি ভালো একটা সিনেমা আমরা পেয়েছি। সো আমার মনে হয় তিনি এই ধরনের সেটআপেই ভালো কাজ করতে পারবেন, কারণ তিনি একজন পুলিশ কর্মকর্তা, তার এই ধরনের ইনভেস্টিগেশনের অভিজ্ঞতা অবশ্যই নিশ্চয়ই আছে জীবনে। সেটা তার চোখ দিয়ে তিনি আমাদের খুব ডিটেলিংয়ের সাথে, খুব সততার সাথে দেখাতে পারবেন। সো এই জিনিসটাই এই সিনেমার মধ্যে হয়েছে, যে তিনি হয়তো এই সিনেমাটা যথেষ্ট কম বাজেটে তৈরি করেছেন, কিন্তু এই যে ছোট্ট একটা শহরের মধ্যে এই ধরনের অপরাধ কতটা ডিটেলিংয়ের সাথে যেরকম দেখাতে চেয়েছিলেন সেরকম কিন্তু দেখাতে পেরেছেন, যার কারণে পুরো সিনেমাটা কিন্তু খুব উপভোগ্য হয়েছে। সিনেমার মধ্যেও কিন্তু সাবপ্লট রয়েছে। আজমেরি হক বাঁধনের যে চরিত্রটা অফিসার লিনা, তার পারিবারিক একটা অংশ রয়েছে, বা তিনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন সেখানে যে তার সিনিয়ররা তাকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে, এটাও একটা কমন সিনারিও। আমাদের দেশে সব জায়গায় হয়তো সিনিয়ররা জুনিয়রদের কাজ
কাজের ক্রেডিট নিতে চান বা তাদের দমিয়ে রাখতে চান, এখানেও একটা জায়গা দেখানো হয়েছে। এশা যে মেয়েটা প্লে করেছে, পূজা ক্রুজ যে প্লে করেছে, সে তার সমাজের মধ্যে কী কী ধরনের প্রবলেম ফেস করে একটা মেয়ে হিসেবে, সেই জায়গাটা দেখানো হয়েছে। কিন্তু কখনোই কিন্তু এই ব্যাপারগুলোকে অতিরিক্ত মেদবহুল করে নাই চিত্রনাট্যটা। মূল ফোকাসে সবসময় ইনভেস্টিগেশনটা ছিল, যে কীভাবে খুনিটাকে ধরার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ক্লুয়ের মাধ্যমে। একটা জায়গা থেকে আরেকটা পয়েন্টে যারা অফিসার তারা যাচ্ছেন, সেই জায়গাটার উপরে ফোকাসটা ছিল। এই জন্যই সিনেমাটা কখনোই খেই হারায় ফেলে নাই, পুরোটা সময় কিন্তু মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়েছিল। এবং যখন সেই খুনিটাকে দেখানো হলো, অনেকটাই মনে করেছিলাম যে তাহলে তো ধরেই ফেলবে, কিন্তু তারপরেও কিন্তু সিনেমার আরেকটা অংশ বাকি ছিল। সেই খুনিটার সাথে যে পুলিশের একটা ক্যাট অ্যান্ড মাউস চেইজটা হয়, সেই ব্যাপারটা আরও এনজয়েবল ছিল। খুনির যে রিভিলেশন সেটা হওয়ার পরে কিন্তু সিনেমাটা আরও জমজমাট হয়ে যায়। তো আমাদের দেশে অনেক সিনেমায় শুরুটা অনেক ভালো হয়, শেষ পর্যন্ত একদম দর্শকরা হয়তো ঘড়ি দেখা শুরু করে কখন বের হবে কখন শেষ হবে। কিন্তু এই সিনেমাটা শেষের দিকে আরও বেশি জমজমাট, এবং শেষের দিক পর্যন্ত একদম ফাইনালি একটা টুইস্ট দেখানো হয় একদম সিনেমার শেষে গিয়া, যেটা অ্যাকচুয়ালি বোঝানো হয় যে কর্মফল, মানুষের কর্মফল যে মানুষ এই জীবনেই ভোগ করে, এই ব্যাপারটা চমৎকারভাবে দেখানো হয়েছে। সো আমি এই সিনেমার চিত্রনাট্যের অবশ্যই প্রশংসা করব। সানি সানোয়ার এবং আরেকজন চিত্রনাট্যকার ছিলেন, সরি আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না। চিত্রনাট্যটা যথেষ্ট ভালো মতো ডিটেলিংয়ের সাথে মেদহীনভাবে লেখানো হয়েছে, যেটা গত ঈদে চক্কর 302-এর ক্ষেত্রে আমি রিভিউতে বলেছিলাম যে ভালো একটা গল্প ছিল, ভালো স্টারকাস্ট ছিল, কিন্তু এই যে মেদবহুল চিত্রনাট্যের কারণে মূল ইনভেস্টিগেশনের উপর যে ফোকাসটা সেটা সরে গিয়েছিল, যেটা লাকিলি এই সিনেমার ক্ষেত্রে হয় নাই। সিনেমার পরবর্তী যে পজিটিভ দিক আমি বলবো সেটা হচ্ছে অভিনয়। যারা অভিনয় শিল্পী ছিলেন তারা সবাই মোটামুটি ভালো করেছেন, বাট বেসিক্যালি আমি দুজনের কথাই বলবো। আজমেরি হক বাঁধন, তিনি এই চরিত্রের জন্য একদম পারফেক্ট কাস্টিং ছিলেন। আমি প্রিভিউতেই বলেছিলাম যে তিনি কিন্তু রেহানা মারিয়াম নূরের পর থেকে কিন্তু আমি তার যে কটা প্রজেক্ট দেখেছি সবকটাই মানসম্পন্ন প্রজেক্ট। তিনি কিন্তু বেছে বেছে ভালো কাজই করছেন, যেখানে তার ভালো রোল প্লে করার সুযোগ রয়েছে, তার অভিনয় করার সুযোগ রয়েছে, সেরকম চরিত্রই তিনি খুঁজে খুঁজে করছেন। এবং এটাও সেরকমই একটা চরিত্র, তার যে পার্সোনালিটি সেটা কিন্তু এই ক্যারেক্টারটাকে খুব ভালো মতো স্যুট করেছে। পাশাপাশি যে এশা চরিত্রে পূজা ক্রুজ যে নতুন মেয়েটা এসছেন, তার অভিনয় আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। প্রথম সিনেমা হিসেবে মোটামুটি উতরে গেছেন, আরও অভিনয়ের ভালো করার স্কোপ নিশ্চয়ই আছে। আশা করি পরবর্তী কাজগুলোতে তিনি যদি সুযোগ পান, নিজেকে আরও ইমপ্রুভ করার সুযোগ পাবেন। পার্শ্ব চরিত্রগুলো ভালো করেছে। মিশা সওদাগর একটা চরিত্রে ছিলেন, তার হয়তো সময়ের অভাবে বা অন্য কোনো কারণে তার ডাবিংটা তিনি করাতে পারেন নাই। শিল্পী সরকার তার ডাবিংটা অন্য কেউ করিয়েছেন। এই জিনিসগুলো হয়তো কারো কারো কাছে খাপছাড়া লাগতে পারে, বাট চরিত্রগুলো যেরকম ছিল তার সেই অনুযায়ী হয়তো তাদের এত বেশি স্কোপ ছিল না, সেজন্য এই ব্যাপারগুলো অতটা চোখে পড়ে নাই। এছাড়া টিমের মধ্যে অন্য যারা ছিলেন তাদের কাজ তারা মোটামুটি ভালোই করেছেন। এখানে যে মূল খুনি দেখানো হয়েছে তাকে এরকম রোলে এর আগে সম্ভবত আমি দেখি নাই, আমার মনে পড়ছে না, তিনিও কিন্তু যথেষ্ট ভালো করেছেন। অবশ্যই এটা আমি এখন বলবো না কে অভিনয় করেছেন, তো এটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। সো আমার কাছে সিনেমাটা যথেষ্ট উপভোগ্য লেগেছে। টেকনিক্যাল দিক যেটা বলবো যে আমি সিনেমাটার বাজেট অনুসারে মোটামুটি ছিল, অত বেশি আসলে শাইনি করার হয়তো সুযোগই ছিল না, সেটা জরুরিও না। আমার যে মূল ডিমান্ডটা ছিল চিত্রনাট্য থেকে বা সিনেমাটা থেকে, সেটা আমার ফুলফিল হয়েছে। সিনেমার গানগুলো মোটামুটি ভালোই ছিল, শ্রুতিমধুর ছিল, সিচুয়েশনাল ছিল, শুনতে ভালো লেগেছে। এখন সিনেমার নেতিবাচক দিকগুলো যদি দেখাতে যাই, সেটার আমি দুইটা দিক বলবো। এক হচ্ছে সিনেমার মধ্যে খুব অল্প বিস্তরই অ্যাকশন ছিল, সেই অ্যাকশনটা আর একটু ওয়েল কোরিওগ্রাফড বা ওয়েল এক্সিকিউটেড হলে ভালো লাগতো। যে একদম শেষের দিকে অফিসার লিনার সাথে যে মূল খুনি, তার একটা ফাইট হয় একটা বদ্ধ একটা স্পেসে। ইয়েস, আমি জানি যে হয়তো বাঁধন ওরকম ভালো ফাইটার না, স্কিল ফাইটার নন, কিন্তু আমার কথা হচ্ছে যে তার হাতে নিশ্চয়ই এখন অগণিত সিনেমা নাই, যে তার কোনো সময় নাই হাতে। অবশ্যই তিনি বেছে বেছে কাজ করছেন, তার হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকার কথা। সো অন্তত এই সিনটার জন্য যদি তাকে এবং যিনি ভিলেন ছিলেন এই দুজনকে যদি একটু ট্রেন করা যেত, যে অল্প কয়েকটা ফাইটিংই তো ছিল, এই জিনিসগুলো যদি একটু তাদেরকে ভালো করে প্র্যাকটিস রিহার্সাল করানো যেত, তাহলে এই সিনটার এফেক্টিভনেসটা আরও অনেক বেড়ে যেত। অ্যাকশন দৃশ্যগুলো না, মানে যেরকম ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে বা যে ধরনের তাদের স্কিল দেখানো হয়েছে, জমজমাট হয় নাই। বা একই কথা বলা যায় যে চেজিং একটা সিন ছিল, দৃশ্যটা এমন করে ধারণ করা হয়েছে, বার্ডস আই ভিউতে দেখানো হচ্ছিল, মনে হচ্ছিল যে গাড়িগুলো স্লো মোশনে চলছে, এত ধীরে ধীরে যাচ্ছে, যে একটা চেজিং সিনে যে স্পিডটা থাকবে বা
যে থ্রিলটা থাকবে সেটা না, ওই চেজিং সিনটাতে একদম খুব দুর্বলভাবে ওই চেজিং সিনটা করা হয়েছে। এবং আরেকটা ব্যাপার বলবো যে এখানে যাদের সাসপেক্ট দেখানো হয়েছে তাদের সবার মোটিভ না খুব হাস্যকর লেগেছে। সবার একই মোটিভ, সবাই একই কাজে সেই রাতের বেলা সেখানে উপস্থিত হয়েছিলেন, এই ব্যাপারটা একটু হাস্যকর লেগেছে। আর একটু অন্যভাবে সাসপেক্টদের দেখালে ভালো লাগতো, তাহলে একটু মানে জিনিসটা জমজমাট লাগতো। যে যখন দেখলাম যে লাইন দিয়ে সবাই একই কাজের জন্য সেখানে এসেছিলেন, সবারই একই মোটিভ, তখন না ব্যাপারটা আসলে একটু হাস্যকর লেগেছিল আমার কাছে। সো এই ব্যাপারটা আর একটু ভালো করে ডিজাইন করলে না সিনেমাটার এফেক্টিভনেসটা আর একটু বেড়ে যেত। ওভারঅল এই পর্যন্ত আসলে আমার সিনেমা থেকে যে খুব খামতি বের করব সেরকম মনে হয় নাই। অল্প বাজেটের মধ্যে যথেষ্ট এফেক্টিভ একটা সিনেমাই সানি সানোয়ার বানাতে পেরেছেন। আমি বলবো যে এবারের ঈদে বাকি সিনেমাগুলোর তুলনায় কিন্তু এই সিনেমাটার অবস্থান অত বেশি স্ট্রং যাচ্ছে না। আমি কালকে সন্ধ্যার শো দেখলাম, কিন্তু দর্শক কিন্তু বেশ কম। হতে পারে দর্শকদের থ্রিলার, বাংলাদেশে যে থ্রিলার ভালো হতে পারে সেই সম্পর্কে ভরসা কম, কিংবা এখানে হয়তো সেরকম এক হচ্ছে ওমেন সেন্ট্রিক সিনেমা, প্লাস সেখানে বড় কোনো মেল স্টার নাই, সেটার কারণে হয়তো অনেকে দেখতে চাইবেন না। অনেকে হয়তো অপেক্ষাকৃত দুর্বল সিনেমা, আমি দেখিনি আমি জানি, কিন্তু আমি যতদূর বুঝলাম টিজার ট্রেলার দেখে বা রিভিউ দেখে যে এই সিনেমাটা নীলচক্রটা একদম দুর্বল একটা সিনেমা হয়েছে। তো সেটাও হয়তো অনেকে দেখতে যাচ্ছেন, এটা দেখতে যাচ্ছেন না, যেটা দুঃখের বিষয়। এটা কিন্তু যথেষ্ট ওয়েল এক্সিকিউটেড একটা সিনেমা হয়েছে। আপনাকে হয়তো একদম পুরো সেই মালায়ালাম বা তামিল তেলেগু সিনেমার ওই রকম ফিলটা হয়তো দিতে পারবে না, কিন্তু দেশে রিসেন্ট টাইমে কিন্তু এত ভালো মার্ডার ইনভেস্টিগেশন থ্রিলার আপনি দেখেননি। সো এটা আমি আপনাকে যথেষ্ট ভালোভাবেই রেকমেন্ড করব যে আপনি যদি বাকি সিনেমাগুলো দেখে থাকেন এবং খুঁজছেন যে আরেকটা দেখা যায় কিনা, অবশ্যই আমি বলবো যে এই সিনেমাটা আপনারা দেখেন, খুব বেশি হতাশ হবেন না। অ্যাটলিস্ট চক্কর 302 যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা আপনাদের আরও অনেক বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। যদি আপনারা অলরেডি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।